চলছে ভূমি সপ্তাহ। আর এই ভূমি সপ্তাহের মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি মালিকদেরকে সচেতন করা এবং যারা এখনও খাজনা প্রদান করেনি তাদের ভূমি উন্নয়ন করা বা খাজনা প্রদানে উৎসাহিত করা। তবে কেন সরকার টাকা ব্যয় করে এই ভূমি উৎসব পালন করছে বা ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছে? এটার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখনও তারা নিজেদের স্বার্থ সম্পর্কে যতটা না সচেতন, এমনকি ভূমি সংক্রান্ত বিষয়ে তারা তার থেকে আরও বেশি অসচেতন। এবং যে কারণে ভূমি মালিকদের সচেতনতা বৃদ্ধি করা এবং যাদের ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে তাদের 1 জুলাই থেকে যেন কোনো ধরনের বড় সমস্যার ভিতরে পড়তে না হয়, আর এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই মূলত বাংলাদেশ সরকার অবশেষে আলটিমেটাম প্রদান করেছে ভূমি মালিকদেরকে। 30 জুন এই রেড লাইন এখন থেকে পার হওয়া যাবে না। 30 জুনের ভিতরে যদি কোনো ভূমি মালিক কোনোভাবে তার খাজনা যদি বকেয়া করে ফেলে বা বকেয়া রেখে দেয়, তাহলে তার জন্য এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে 1 জুলাই। 1 জুলাই থেকে বাংলাদেশের নতুন নিয়ম চালু হচ্ছে, নতুন পদ্ধতি চালু হচ্ছে এবং এই নতুন পদ্ধতিতেই কোনো একজন ভূমি মালিককে তার খাজনা প্রদান করতে হবে। কিন্তু আপনি খাজনা বকেয়া রেখেছেন 1 বছর না, 2 বছর না, 3 বছর না, আপনি বছরের পর বছর খাজনা বকেয়া রেখেছেন। আপনি মনে করছেন যে আপনার হাতে এই মুহূর্তে টাকা নেই, আপনি সময় করে হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যে আপনার খাজনা পরিশোধ করবেন বা এই বছরের শেষের দিকে যে আপনি খাজনা পরিশোধ করবেন। আপনার চিন্তাভাবনা ঠিক আছে, যেহেতু আপনার হাতে টাকার কমতি আছে। কিন্তু একটি বিষয় আপনাকে জানতে হবে, 1 জুলাই থেকে আপনি যখনই খাজনা প্রদান করতে যাবেন তখন আপনাকে হিউজ পরিমাণে টাকা প্রদান করে খাজনা দিতে হবে। আপনি ঠিক 30 জুনের পূর্বে খাজনা পরিশোধ করলে বা ভূমি উন্নয়ন কর প্রদান করলে আপনি যে টাকায় বা যে পরিমাণ অর্থ প্রদান করার মাধ্যমে আপনার খাজনা পরিশোধ করতে পারতেন বা আপনি দাখিলা সংগ্রহ করতে পারবেন, এই সুযোগটি কিন্তু আপনি 1 জুলাই আর পাবেন না। সরকার ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 30 জুনের ভিতরে যদি কেউ খাজনা পরিশোধ না করে তাহলে 1 জুলাই থেকে 6 ধরনের ভূমি মালিক চরমভাবে বিপদে পড়বে। এই 6 ধরনের ভূমি মালিক 1 জুলাই থেকে খাজনা প্রদান করতে আর পারবে না। আর এদের বাইরে যারা আছে তারা খাজনা প্রদান করতে পারবে, কিন্তু হিউজ পরিমাণে তাদেরকে সুদ প্রদান করতে হবে। খাজনা প্রদানের ক্ষেত্রে বেশ কিছু রুলস আছে। এই রুলসের ভিতরে 1 নম্বরে যে রুলস সেটা হচ্ছে, আপনি যদি রানিং বছরে খাজনা প্রদান করেন তাহলে আপনাকে কোনো সুদ প্রদান করতে হবে না। আপনি 2026 সালে এখন আছেন, বাংলা সাল অনুযায়ী খাজনা দিতে হবে 1433। এই 1433 সালে বাংলা সাল অনুযায়ী যখন খাজনা দিবেন তখন আপনার এই 1433-এর জন্য কোনো খাজনা দেওয়া লাগবে না। কিন্তু যখনই আপনি এই বছরের খাজনা বা গত বছর খাজনা বকেয়া রেখেছিলেন, এখন এই বছর আবার আপনি খাজনা প্রদান করছেন, ঠিক এমনটা করলেই আপনাকে কিন্তু বড় ধরনের একটা ডোনেশন দিতে হবে। অর্থাৎ গত বছরের খাজনা যখন আপনি 26-এর সাথে আবার সমন্বয় করে প্রদান করবেন, ঠিক তখনই আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করতে হবে। এটা এমন একটা সুদ যে সুদটা সাধারণত বাংলাদেশে যেটা 11% হারে এই মুহূর্তে সরকার সুদ নির্ধারণ করে, তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে সুদ প্রদান করতে হয়। অর্থাৎ ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ক্ষেত্রে সাধারণত 13% থেকে 14% সুদ গ্রহণ করা হয়। তো আপনি যখন এইভাবে সুদ দিতে হবে তখন দেখা যায় যে আপনার 100 টাকায় বাড়তি 15 টাকা দিতে হচ্ছে, 200 টাকায় বাড়তি 30 টাকা দিতে হচ্ছে, 300 টাকায় আবার আপনাকে বাড়তি 45 টাকা দিতে হচ্ছে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যেভাবে কিন্তু আপনাকে বাড়তি সুদ প্রদান করতে হবে। এখন 1 বছরের হিসাব আমি দেখালাম, যদি 5 বছর কারোর বকেয়া থাকে তাহলে দেখা যাবে যে তাকে সুদই প্রদান করতে হবে নিম্নে 2000 টাকা। এছাড়া খাজনা তো রয়েছেই, অর্থাৎ ইন টোটালি দেখা যায় তার তখন 10 থেকে 15,000 টাকা খাজনা পরিশোধ করার জন্য নোটিশ প্রদান করা হয় ভূমি অফিস থেকে। অথচ সে যদি খাজনা বকেয়া না রেখে বছর বছর খাজনা প্রদান করত তাহলে দেখা যেত যে 300 থেকে 500 টাকা বা সর্বোচ্চ 1 থেকে 5,000 টাকার ভিতরে তার খাজনা পরিশোধ হয়ে যেত। আর এই কারণে সরকার ভূমি মালিকদের উদ্দেশ্যে অবশেষে আলটিমেটাম দিয়ে দিয়েছে, আপনার খাজনা যদি এখনও বকেয়া থাকে তাহলে অবশ্যই 30 জুনের ভিতরে আপনার খাজনা প্রদান করা লাগবেই। মনে রাখবেন, আপনার ধানি জমি থাকতে পারে, আপনার বাগানের জমি থাকতে পারে, আপনার ডোবা জমি, পতিত জমি, এছাড়া আপনার দেখা যাচ্ছে যে নাল জমি থাকতে পারে বা আপনার বাণিজ্যিক জমি বা অকৃষি জমি থাকতে পারে, বাড়ির জমি থাকতে পারে। এক কথায় আপনার যে জমি থাকুক না কেন আপনি খাজনার আওতাভুক্ত। আপনার যখন বাড়ি করেছেন, আপনি আপনার নিজের নামে যখন বাস্তবিকটা জমি আছে, তখন আপনার কৃষি জমি বা আপনার ধানি জমি যতটুকুই হোক না কেন আপনাকে অবশ্যই, অর্থাৎ ম্যান্ডেটরি, আপনাকে এই বাড়ির জমির বা বাস্তবিকটার জমির খাজনা প্রদান করা লাগবেই।
আর যদি আপনি কৃষি জমির খাজনা মওকুফ করে নিতে পারেন জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আবেদন করার মাধ্যমে, তাহলে আপনাকে আর এই বাড়তি খাজনা দেওয়া লাগবে না। আপনি জাস্ট প্রতি বছর মওকুফ দাখিলা সংগ্রহ করলেই হবে 10 টাকার। অনেকেই এই বিষয়টি জানে না, অনেকেই মনে করে যে আমাদের তো 25 বিঘার নিচে কৃষি জমি, তাহলে আমি আবার কেন খাজনা দিতে যাব। তো আপনার মওকুফ দাখিলাটা কই? আপনার যে 25 বিঘা জমি, এটা তো সুযোগ সরকার দিয়েছে। অবশ্যই আপনি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, অর্থাৎ কালেক্টরেট, জেলা প্রশাসক মহোদয় রাজস্ব, আপনি সেই রাজস্ব অফিসারের কাছ থেকে অবশ্যই আপনাকে একটা মওকুফ দাখিলা সংগ্রহ করতে হবে এবং সেই দাখিলা আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে বা পৌর ভূমি অফিসে আপনি দেখানোর মাধ্যমে প্রত্যেক বছর আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। তবে 30 জুনের ভিতরে যারা খাজনা দিবে না তাদের জন্য 1 জুলাই থেকে একেবারে খাজনা প্রদানের পথ চিরতরে বন্ধ হয়ে গেল। যারা 1 জুলাই থেকে খাজনা দিতে যাবে, যাদের খাজনা নেওয়া হবে না তাদের সম্পর্কে এখন আলোচনা করব। 1 নম্বরে অবিভক্ত সম্পত্তি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পত্তি, অর্থাৎ আনডিভাইডেড প্রপার্টি। আনডিভাইডেড প্রপার্টি বলতে বোঝানো হচ্ছে আপনারা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত, অর্থাৎ জয়েন্ট খতিয়ানের ভিত্তিতে আপনারা জমির মালিকানা লাভ করেছেন, এককভাবে না। একটা খতিয়ান, সেখানে আপনারা একাধিক ব্যক্তি মিলে ওই খতিয়ানে মালিকানা পেয়েছেন। এখন সেখানে এক দাগ বলে না, বিভিন্ন দাগে জমি আছে, আর প্রত্যেকটা দাগে আপনাদের নিজস্ব অংশ আছে। অংশের ঘরে সেই অংশটি বসানো আছে। এখন এই যে অংশের ঘরে অংশ বসানো আছে, সেই আলোকে আপনারা জমি পাবেন। দেখা যাচ্ছে যে আপনারা ওই খতিয়ান অনুযায়ী খাজনা পরিশোধ করছেন। খতিয়ান অনুযায়ী এখানে সকলের উপরে জাস্ট যৌথ মালিকানার ভিত্তিতেই খাজনা পরিশোধ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এককভাবে খাজনা পরিশোধ করবেন, আপনি যৌথভাবে খাজনা দিবেন না, আর তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত যৌথভাবে সকলে সম্মিলিতভাবে খাজনা প্রদান না করে, ততক্ষণে কিন্তু এই আনডিভাইডেড প্রপার্টিগুলো খাজনা অনাদায় বা বকেয়া পড়ে যায়। যারা সচেতন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যৌথ খতিয়ান থেকে বের হয়ে তারা পৃথক হয়ে স্বতন্ত্র, অর্থাৎ পার্টিকুলারলি তারা দেখা যাচ্ছে যে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তারা আপনার খাজনা খতিয়ান প্রস্তুত করে নেয়, নামজারি করে নেয় এবং যার যার নামে নামে আলাদা আলাদাভাবে যে পরিমাণ আসে সেই জমির আলোকে সে খাজনা পরিশোধ করে। তো এভাবে মূলত যারা আলাদাভাবে জয়েন্ট খতিয়ান থেকে বের হয়ে যায়, আপনারা যারা ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্র খতিয়ান যারা সৃজন করে, তারা সাধারণত 1 জুলাই থেকেও তাদের কোনো অসুবিধা হবে না, তারা নিশ্চিন্তে সুদমুক্তভাবে খাজনা পরিশোধ করতে পারবে। কিন্তু যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যারা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর খাজনা বকেয়া রেখে দিয়েছে, তারা এবার 1 জুলাই থেকে চরমভাবে বিপদে পড়তে যাচ্ছে। তাদেরকে কয়েক গুণ বেশি পরিমাণে আগের থেকে সুদে তাদের খাজনা পরিশোধ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে, সেটা যারা এখনও পর্যন্ত দলিল করেনি, অর্থাৎ জমির মালিকানা লাভ করেছে, তারা এখনও পর্যন্ত জমি ক্রয় করার পরে রেজিস্ট্রেশন করেনি। এখন জমি যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে খাজনা পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হবে। এটা অনেকেই মনে করে যে হয়তো আমি তো এখনও দলিল তৈরি করিনি, তাহলে আমার আবার কোনো খাজনা দেওয়ার প্রয়োজন পড়বে কেন। তো আপনি যার থেকে জমিটা ক্রয় করেছেন, আপনি যার থেকে জমিটা কিনেছেন, সেই ব্যক্তি তো মালিক, ঠিক আছে। আপনি জমি ক্রয় করছেন, এখন যার থেকে জমিটা কিনেছেন সে যেহেতু জমির মালিক, তাহলে তার মালিকানার অবশ্যই একটা খতিয়ান আছে, একটা নামজারি খতিয়ান আছে অথবা রেকর্ড খতিয়ান আছে। সেই খতিয়ানের আলোকে তাকে খাজনা পরিশোধ করতে হবে এবং সেই খাজনার দাখিলাটা আপনার প্রয়োজন হবে আপনি যখন রেজিস্ট্রেশন করে আপনার নিজের নামে জমিটা দলিলের মাধ্যমে নেবেন। এই কারণে এই খাজনাটা আপনার নামে পেইড হবে না, এই খাজনাটা প্রদান করা হবে যার থেকে আপনি জমি ক্রয় করছেন সেই বিক্রেতার নামে। অর্থাৎ এখানে বিক্রেতা জমি বিক্রয় করছে, আপনি তার থেকে জমি ক্রয় করছেন, সে যেহেতু বৈধ মালিক, অবশ্যই তার বৈধ মালিকানা হিসেবে সকল লিগ্যাল ডকুমেন্টসগুলো আছে এবং সে ওই খাজনা পরিশোধ করবে, সেই খাজনা প্রদানের দাখিলা আপনার প্রয়োজন হবে। এখন আপনি ক্রয় করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তার মানে খাজনা বকেয়া আছে। আর আপনি যখনই 26 সালে 1 জুলাইয়ের পরেতে আপনি জমি রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে 1 জুলাইয়ের পরবর্তী নতুন হিসাব অনুযায়ী আপনাকে খাজনা প্রদান করে তারপরে আপনার দাখিলা সংগ্রহ করতে হবে। আর তখনই আপনাকে চরমভাবে বিপদে পড়তে হবে। আপনি ঠিক 30 জনের পূর্ববর্তী যে সুযোগটা দিয়েছিল সরকার, সেই সুযোগের ভিতরে থেকে আপনি আর খাজনা পরিশোধ করতে পারবেন না। হিউজ পরিমাণে আপনার পকেটের টাকা বের করে তবে কেবল আপনাকে খাজনা দিতে হবে। তৃতীয় পর্যায়ে সব থেকে বিপদে রয়েছে যে ভূমি মালিকেরা, সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত শুধুমাত্র খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জমি ক্রয় করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে এবং মনে করে নিচ্ছে যে তারা এই জমি নিজেদের নামে নামজারি করে নিতে পারবে
তারপরে তারা নতুন পদ্ধতির আওতাভুক্ত হয়ে খাজনা পরিশোধ করবে। তাদের জন্য চরম সমস্যা, তারা চাইলেও আর খাজনা পরিশোধ করতে পারবে না, কেননা এই খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জমিতে তারা কোনোভাবেই নিজেদের নামে জমি নামজারি করে নিতে পারবে না। খাস জমি শুধুমাত্র বন্দোবস্ত দেওয়া হয় জাস্ট 1 থেকে 99 বছর সেখানে চাষাবাদ বা বসবাসের সুবিধার্থে। কিন্তু কোনো ব্যক্তি যদি এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে জমি বিক্রয় করতে চায়, তাহলে তার জন্য বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। সে চাইলেও ওই জমি বিক্রয় করতে পারবে না, ক্রয় করেও দলিল তৈরি করতে পারবে না। আর যদি কোনোভাবে ভুল ভ্রান্তিতে বা যে কোনো কৌশল অবলম্বন করে যদি দলিল তৈরি করেও থাকে, তাহলে সে নামজারি করে এখন আর খাজনা দিতে পারবে না। চতুর্থ পর্যায়ে সরকারি বিভিন্ন সংস্থার জমি যারা ক্রয় করে ফেলেছে, তারাও সেম একইভাবে এখন এই বিপদের মধ্যে পড়ে গেল। 1 জুলাই থেকে তারা যদি খাজনা প্রদান করতে যায়, তাহলে সরকার যাচাই করে দেখবে যে তাদের দলিলে খাস জমি সরকারের কোনো সংস্থার জমি আছে কিনা। যদি থাকে তাহলে ওই খতিয়ান বাতিল হয়ে যাবে, ওই দলিল বাতিল হয়ে যাবে, তারা খাজনা প্রদানের জন্য সম্পূর্ণভাবে অবৈধ বলে বিবেচিত হবে। পঞ্চম পর্যায়ে এখনও তফসিলভুক্ত যে জমিগুলো অর্থাৎ অর্পিত সম্পত্তি সরকার নামজারি করে নেওয়ার যে সুযোগ প্রদান করেছে, কিন্তু অনেক ভূমি মালিক আছে তারা এখনও নামজারি করে নেয়নি। 30 জুন পর্যন্ত তাদের জন্য আলটিমেটাম। এই 30 জুনের ভিতরে যদি তারা তফসিলভুক্ত জমি যারা অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তি যারা নিজেদের নামে নামজারি করে নেওয়ার সুযোগ পেয়েছে, তারা যদি এই সুযোগটি গ্রহণ না করে, তাহলে 1 জুলাইয়ের পরবর্তী থেকে তাদেরকে নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে বেশি পরিমাণে সরকারকে আপনার ট্যাক্স দিয়ে বা কর প্রদান করে তবেই কেবল তারা নামজারি করে নিতে পারবে। তাই যদি মনে হয় যে 30 জুনের ভিতরে তারা সুবিধা নেবে, তাহলে নিতে পারবে। 30 জুন অতিবাহিত হয়ে গেলে 1 জুলাই যখনই পা দিবে, সূর্য উদয়ের পর থেকে আপনি চাইলেও আর কিন্তু পূর্বের এই বর্তমান সহজ নিয়মে বা সহজেই অল্প টাকার ভিত্তিতে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না। আর 6 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে, তারা কেউ না দাবি দলিল করেছে, কেউ এমনও ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছে, বন্টনামা দলিল দেখেনি বা বন্টনামা দলিল ছাড়াই ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছে। এই সকল সম্পত্তিতে নামজারির ক্ষেত্রে এখন বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আপনি এককভাবে যদি মনে করেন যে আপনি খুব দ্রুত নামজারি করে নেবেন, তাহলে আপনার জন্য চরম সমস্যা। আপনি নামজারি আবেদন করেছে, আপনার নামজারি আবেদন বারবার রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এখন 30 জুন পর্যন্ত আপনার আলটিমেটাম, এর ভিতরে যদি আপনি নামজারি করে নিয়ে খাজনা পরিশোধ করতে পারেন, তাহলে আপনার জন্য বেটার। কিন্তু 30 জুন অতিবাহিত হয়ে গেলে 1 জুলাই থেকে আপনি আর এই নতুন পদ্ধতির আওতাভুক্ত ছাড়া এই 30 জুন পর্যন্ত যে স্বাভাবিক নিয়মটা রয়েছে, এই স্বাভাবিক নিয়মের আওতাভুক্ত হয়ে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে আপনি যদি খাজনা পরিশোধ করতে চান, তাহলে 30 জুনের ভিতরে অনতিবিলম্বে খাজনা পরিশোধ করেন, নতুবা আলটিমেটাম অতিবাহিত হয়ে গেলে 1 জুলাই থেকে আপনার জন্য চরম বিপদ অপেক্ষা করছে।